হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান স্কুল 2 এর আগের ক্লাসে স্কুল 1 তোমাদের দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে তোমরা আগের ক্লাসটা স্কুল 1 দেখতে পারো। তো আজকে 2 নম্বর স্কুল করাবো। দেখো 2 এর স্কুলে আমরা একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্নগুলো করাবো। তাই ক্লাস শুরু হতে চলেছে। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক এবং শেয়ার অবশ্যই করে দাও, এবং কোনো অসুবিধা হলে পরে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। তাই চলো আমরা একের 1 নম্বর প্রশ্নটা করাবো। তা একের 1 নম্বর যে প্রশ্নটা বলেছি, প্রদত্ত কোনটি সপূর্ব বস্তু। এখানে বলছে পেন্সিল, টেবিল, চলন্ত বাল্ব, বই। সপূর্ব বস্তু বলতে যেসব বস্তুগুলোর থেকে আলো বের হয়, যেসব বস্তুগুলো আলো দেয় তাদের আমরা বলবো সপূর্ব বস্তু। তাহলে দেখো পেন্সিল তো আলো দিবে না, টেবিল এতে আলো আসবে না, বই এতে আলো আসবে না। তাহলে যে সি নাম্বার আছে জ্বলন্ত বাল্ব, সেখান থেকে আলো পাওয়া যায়। তাহলে সপূর্ব বস্তু আমাদের হয়ে যাবে জ্বলন্ত বাল্ব। এবার দেখো 2 এর প্রশ্নটা আমাদের বলেছে সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটি পার্শ্ব পরিবর্তন হবে না সেটি কোনটি। যেরকম আর, দেখো আরের কিন্তু পার্শ্ব পরিবর্তন হবে আয়নার মধ্যে, আরটাকে উল্টো করে দেখাবে, এসটাকে উল্টো করে দেখাবে, ঠিক আছে, এভাবে উল্টে যাবে। আর এখানে যে ও আছে, দেখো ও এর কোনো পার্শ্ব পরিবর্তন হবে না, ওটা উল্টে দিলে পরে একই রকম দেখাবে, ঠিক আছে না। তাহলে এই যে অ্যান্সারটা হবে আমাদের সি নাম্বার অপশান ও। এই সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্ব পরিবর্তন হবে না সেটি আমাদের সি নাম্বার অপশানে ও। ডি নাম্বার যে সি আছে, সিটাকে তুমি এইভাবে করে দেবা, পার্শ্ব পরিবর্তনটা এভাবে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা আমাদের সি। 3 প্রশ্নটা দেখো বলছে প্রদত্ত পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থ হলো। দেখো চৌম্বক পদার্থ, চুম্বক যেসব পদার্থকে আকর্ষণ করবে সেসব পদার্থগুলোকে চৌম্বক পদার্থ বলে। তাহলে এখানে আমাদের দেখো সেটা কবাল্ট হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। কবাল্টকে চুম্বক আকর্ষণ করবে, তার জন্য কবাল্ট আমাদের চৌম্বক পদার্থ। প্লাস্টিক চুম্বক আকর্ষণ করবে না, তো এটা অচৌম্বক পদার্থ। রবার চুম্বক আকর্ষণ করবে না, এটা হচ্ছে অচৌম্বক পদার্থ। কাঠ চুম্বক আকর্ষণ করবে না, সেটাও অচৌম্বক পদার্থ। তাহলে চৌম্বক পদার্থ আমাদের কবাল্ট। এবার 4 প্রশ্ন দেখো, আর বলে যে চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় মধ্যভাগে, ঠিক 2 প্রান্তে, না 2 প্রান্তের কাছাকাছি, না সর্বত্র। তা চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে আমাদের ঠিক 2 প্রান্তে, আমাদের বি নাম্বার অ্যান্সারটা হবে। তা দেখো এখানে তোমাদের আমি বইতে দেখাবো, তোমাদের পরিবেশ বইয়ের, যে দেখো এই যে একটা চুম্বক আছে, এই 2 প্রান্তে দেখো এই যে আমাদের লোহার যে গুঁড়োগুলো আছে একদম 2 প্রান্তে একদম বেশি আকর্ষণ করেছে। আর মধ্যে এই যে মধ্যে চুম্বকের আকর্ষণ ক্ষমতা নেই বললেই চলে, মধ্যে কিন্তু আকর্ষণ তো করে না, 2 প্রান্তে কিন্তু আকর্ষণ করে। তো এই জন্য অ্যান্সারটা আমাদের এখানে হবে যে চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় কোথায়, ঠিক 2 প্রান্তে। 5 প্রশ্ন দেখো বলছে বাল্বের যে অংশ আলো দেয় সেটি হলো। তা বাল্বের যে অংশ আলো দেয় তাকে ফিলামেন্ট বলা হয়, বি নাম্বার অ্যান্সারটা। দেখো বাল্বের তোমাদের পরিবেশ বই থেকে যদি আমি দেখাই, তাহলে যে দেখো তো এখানে আমাদের যেটা লিখেছি, এই যে এখানে দেখো টর্চের সুইচ অন করলে বাল্বের ভিতরে যে অংশটা জ্বলে ওঠে তাকে ফিলামেন্ট বলে। এই যে দেখো এখানে আমাদের ছবিটা দেখো, যে এই যে বাল্বের যে ফিলামেন্ট অংশটা জ্বলে ওঠে, তাহলে বাল্বের কোন অংশ থেকে আলো দেয় সেটা হচ্ছে আমাদের ফিলামেন্ট। আর দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছে তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবথেকে বেশি ব্যবহৃত হয় স্টিল, রূপো, তামা, লোহা। তাহলে তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবথেকে বেশি ব্যবহৃত হয় আমাদের সি নাম্বার অপশানে তামা। তামা হবে সবচেয়ে বেশি ব্যবহৃত। কারণ দেখো এই যে তামা কেন ব্যবহৃত হয়, কারণ এটি কম রোধ সহ বিদ্যুৎ পরিবহন করে, তাই না। এটি রোধ কম থাকে এবং বিদ্যুৎ পরিবহন করে, কম রোধ নিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়। আর দেখো 7 প্রশ্নটা বলেছে বর্তমানে শক্তির চাহিদা বেশিরভাগটাই আসে কোথা থেকে, সৌরশক্তি থেকে, চন্দ্রশক্তি, না তারামণ্ডলের শক্তি। তার বর্তমানে শক্তির চাহিদা বেশিরভাগটাই আসবে ডি নাম্বার অপশানে, যেটা আছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি বলতে ডিজেল, পেট্রোল, এলপিজি গ্যাস, ঠিক আছে, এইসব যে জ্বালানিগুলো পাওয়া যায়, মানে মাটির খনি থেকে, কয়লা বলতে পারবো আমরা, মাটির নিচ থেকে, খনি থেকে যেসব জ্বালানি পাওয়া যায় তাদের জীবাশ্ম জ্বালানি বলে। তাহলে জীবাশ্ম জ্বালানিগুলিরই কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা আছে। 8 প্রশ্নটা বলছে একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির উৎস হলো। তো দেখো পরিবেশ বান্ধব মানে এমন একটা বিদ্যুৎ শক্তি যা পরিবেশের ক্ষতি করবে না, তো সেটা হবে আমাদের কোনটা, সেটা হবে জলবিদ্যুৎ। তাপবিদ্যুৎ পরিবেশ ক্ষতি করে, পারমাণবিক বিদ্যুৎ পরিবেশ ক্ষতি করবে। তাহলে অ্যান্সারটা হবে আমাদের জলবিদ্যুৎ, পরিবেশ ক্ষতি করে না, সেটা বিদ্যুৎ শক্তি হলো পরিবেশ বান্ধব, সেটা জলবিদ্যুৎ। এবার দেখো 2 প্রশ্নগুলো, 2 1 প্রশ্ন বলছে এক্স রশ্মি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, শূন্যস্থান এখানে দিয়েছে। তাহলে এক্স রশ্মি যে আবিষ্কার করেন সেই বিজ্ঞানীর নামটা তোমাদের লিখতে হবে। এই যে দেখো এই যে 2 1 প্রশ্নটা, উইলহ্যাম কনরাড র‍্যান্টজেন, এই হচ্ছে বৈজ্ঞানিক নামটা, একটা বড় নামটা আছে, তোমরা একটু দেখে নিবা। 1875 সালে আবিষ্কার করেন, আমি সালটু ওখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে।
তাহলে তোমাদের শুধু নামটা এখানে লিখতে হবে। নামটা আবার বলি, উইলহ্যাম কনরাড রন্টজেন। তারপরে দেখো 2 প্রশ্নটা আমাদের বলেছে ইউ আকৃতির চুম্বককে কোন চুম্বক বলা হয়? তাহলে ইউ আকৃতির চুম্বককে অশ্বক্ষুরাকৃতির চুম্বক বলা হয়। দেখো তোমাদের আমি ছায়ার সহায়িকা থেকে যদি আমি অ্যান্সারটা বলে দিই, তা এখানে আমাদের দেখো দেওয়া আছে এই যে ইউ আকৃতির চুম্বককে ড্যাশ চুম্বক বলে, একই প্রশ্ন। তো সেটা 16 নম্বর যে অ্যান্সারটা আছে অশ্বক্ষুরাকৃতি, এই যে অ্যান্সারটা অশ্বক্ষুরাকৃতির চুম্বক বলা হয়। তারপরে 3 প্রশ্ন দেখো বলেছে পেট্রোলিয়াম এক প্রকার জীবাশ্ম জ্বালানি, এটা তোমরা আগেও জানো, ঠিক আছে। তো এটা জীবাশ্ম জ্বালানি তোমরা দিয়ে দিবা। দেখো 4 প্রশ্নটা বলছে বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য কি ব্যবহার করা হয়, তাই না? তা বৈদ্যুতিক সার্কিট নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। পরিবেশ বই থেকে দেখো আমি দেখাবো, দেখো ফিউজ তার, যে কোনো বৈদ্যুতিক সার্কিট নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়, ঠিক আছে। অ্যান্সারটা ফিউজ তার। এবার দেখো 3 প্রশ্নগুলো বলেছি। দেখো 1 প্রশ্নটা এখানে ঠিক বা ভুল আমাদের দেখাতে বলেছে, সত্য মিথ্যা। তো নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়, তো হ্যাঁ এটা কিন্তু আমাদের সত্য হবে অ্যান্সারটা, এটা ঠিক হবে, সত্য। নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়। দেখো নিয়মিত প্রতিফলন তোমাদের যদি আমি বলি যে নিয়মিত প্রতিফলন কাকে বলি, তোমাদের যে ছবিটা দেখাবো যে কিছু আলোর রশ্মি দেখো সমান্তরালভাবে আসবে এবং সমান্তরালভাবে প্রতিফলিত হবে, ঠিক আছে। আপতিত হবে সমান্তরালভাবে রশ্মিগুলো এবং প্রতিফলিত হওয়ার সময়, ঠিক আছে, প্রতিফলন হওয়ার সময় রশ্মিগুলো সমান্তরালভাবেই প্রতিফলিত হবে। তাহলে এরকম প্রতিফলনকে বলবো আমরা নিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলনে যেটা দেখো এই যে নিয়মিত প্রতিফলনে আলোর প্রতিফলন ঘটে, এই যে প্রতিফলন ঘটলে আমাদের কী হবে, প্রতিবিম্ব গঠিত হবে। এই যে চকচকে স্টিলের মসৃণ বাটিতে প্রতিফলন যে ঘটে, তোমরা দেখো থালা বা বাটি চকচকে তোমরা রৌদ্রের সামনে নিয়ে তোমরা দেখবা একটা যদি করো, তোমরা এভাবে করেছো উদাহরণ সাহায্যে, তো তোমরা একটা প্রতিবিম্ব দেখতে পাবা। বাটি বা থালা নিয়ে এটা করা যায়। তাহলে নিয়মিত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয়। বা দেখো 3-2 প্রশ্নটা আমাদের বলেছে একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দণ্ডচুম্বকটি সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে, সত্য না মিথ্যা, ঠিক না ভুল? এটা আমাদের কিন্তু ভুল হবে, সব জায়গায় লোহার গুঁড়ো আটকে থাকবে না। কারণ আমরা জানি যে এই যে কোনো চুম্বকের যে 2 প্রান্তে 2 মেরুতে কিন্তু, ঠিক আছে, আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি হয়। তাহলে 2 প্রান্তে কিন্তু লোহার গুঁড়োগুলো বেশি আকর্ষণ করবে, আর মধ্যে কিন্তু আকর্ষণ সেরকম করবে না, ঠিক আছে। এখানে সব জায়গায় বলেছে সমানভাবে আকর্ষণ করবে, তার জন্য অ্যান্সারটা আমাদের কী হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে আমাদের অ্যান্সারটা। দেখো 3 নম্বর প্রশ্নটা বলেছে এলইডিতে ফিলামেন্ট থাকে না, তো এটা ঠিক না ভুল? তো এলইডি ফিলামেন্ট থাকে না, এটা কিন্তু আমাদের সত্য কথা, ঠিক আছে, এটা ঠিক হবে। তো এটা আমরা ঠিক অ্যান্সার দেবো। আমাদের পরিবেশ বইতে তোমরা দেখবে যে এলইডি এখানে বলেছে এমন একটি ইলেকট্রনিক বস্তু যা সামান্য তড়িতে আলো দেয়, এতে কোনো ফিলামেন্ট থাকে না। দেখো এখানে বলে দিয়েছে এতে ফিলামেন্ট থাকে না। 3-4 প্রশ্ন দেখো বলছে তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, না এটা কিন্তু আমাদের মিথ্যা হবে। তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস পুড়িয়ে না, কয়লা পুড়িয়ে, বেশিরভাগ অধিকাংশই কয়লা পুড়িয়েই বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তার গ্যাস বলেছে বলে অ্যান্সারটা এটা মিথ্যা হবে, এটা ভুল হবে যাকে বলে। এবার দেখো 4 প্রশ্নগুলো। 4-1 প্রশ্নটা বলছে পেরিস্কোপ যন্ত্রে 2টি সমতল দর্পণ কত ডিগ্রি কোণ করে অবস্থান করে, তো এখানে অ্যান্সারটা হবে 45 ডিগ্রি কোণ করে। দেখো এখানে পেরিস্কোপ যন্ত্র, তোমরা ক্লাসে এটি ভালোভাবে ছবিটা দেখতে পাবা। তো আমি তোমাদের দেখাচ্ছি এভাবে একটা পেরিস্কোপ যন্ত্র থাকে, যেটা দেখো কোনো দর্শক এখান থেকে যদি দেখে তাহলে এই দিয়ে এখান থেকে যেহেতু এই জায়গা থেকে দেখতে পাবা, যেহেতু খেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরা আছে, ও দেখতে পাচ্ছে না, তাহলে ও পেরিস্কোপ যন্ত্রটা নিয়ে খেলার মাঠ এদিকে প্রাচীরের পাড়ে এসে এখানে দর্শক দেখবে, এবং ওপারে যে খেলাটা হচ্ছে সে কিন্তু এই যে খেলাটা এদিক দিয়ে ও দেখতে পাবে। কারণ এখান থেকে আলোর রশ্মিটা, এই যে এখানে একটা দর্পণ থাকে 45 ডিগ্রি কোণ, এই যে হালানো থাকে 45 ডিগ্রি কোণ করে একটা দর্পণ থাকে, এখানে আলো এসে পড়বে, এখানে প্রতিফলিত হবে। আবার এখানে একটা দর্পণ থাকে 45 ডিগ্রি কোণ করে দর্পণটা রাখা হয়। তাহলে এই যে 2টি দর্পণ, তাই না, তাদের মধ্যে যে কোণটা হবে কত, 45 ডিগ্রি কোণ করে রাখা হয় দর্পণ দুটিকে। তাহলে এই যে 2টি দর্পণ, এভাবে আলোটা প্রতিফলিত এখানে আসবে, এখানে এসে দর্শকের চোখে পড়বে, এদিকে যে খেলা হবে মাঠে সেই খেলাটা কিন্তু এই দর্শক এখান থেকে দেখতে পাবে। এইভাবে যন্ত্রটাকে বলা হয় পেরিস্কোপ যন্ত্র। 2 প্রশ্ন দেখো বলছে ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে কি বলে? ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে বলা হয় ছায়া বা প্রচ্ছায়া। তোমাদের পরিবেশ বইতে দেখো এই যে ছবিতে দেখো আমি দেখাই, এই যে গাঢ় অন্ধকার অংশটাকে আমরা ছায়া বা প্রচ্ছায়া বলবো। এখানে যে বলে দিয়েছে ওই গাঢ় অন্ধকার অংশটা হলো ছায়া বা প্রচ্ছায়া, ঠিক আছে। তাহলে এই যে এখানে দেখো এই যে আবছা যে অংশটা চারধারটা যে দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে বলা হয় আমাদের উপচ্ছায়া। এইখানে বলে দিয়েছে প্রচ্ছায়াকে ঘিরে যে আবছা অন্ধকার অংশটা হলো উপচ্ছায়া, ঠিক আছে।
অর্থাৎ 3 প্রশ্নটা বলেছে আপাতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে? সেটা 45 ডিগ্রি হবে। এটা কি করে হয় আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 4-এর 3 নম্বর প্রশ্নটা আমি একটা বিবৃত নিয়ে নিলাম। এখানে আমরা অবিলম্ব নেব। তা একটা আপতিত রশ্মি এভাবে 45 ডিগ্রি কোণে যদি আপতিত হয় এই বিন্দুতে, ঠিক আছে, এই যে এখানে, তাহলে এই যে অবিলম্বের সঙ্গে যে কোণটা তৈরি হবে এটা আমরা 45 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। এবার প্রতিফলন হবে যে, দেখো আপতিত রশ্মিটা এভাবে প্রতিফলিত হবে। তাহলে এখানে তোমাদের জানতে হবে আপতিত রশ্মিটা যত কোণে অবিলম্বের সঙ্গে আপতিত হয়, যত কোণে একইভাবে কিন্তু ওই কোণে কিন্তু প্রতিফলিত হবে রশ্মিটা, এই যে 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো তো আপতন কোণ আর প্রতিফলন কোণের সমষ্টি কত আছে? 90 ডিগ্রি আছে। এই যে সম্পূর্ণ কোণটা 90 ডিগ্রি। তাহলে এই যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের চেয়েছে কোন কোণটা? আমাদের চেয়েছে প্রতিফলন কোণটা। প্রতিফলন কোণটা কত আছে? 45 ডিগ্রি। তার জন্য আমাদের অ্যান্সারটা এখানে 45 ডিগ্রি। আপাতন এবং প্রতিফলন কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা দেখো পুরো কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, টোটাল দুটো কোণ মিলে। তাহলে প্রতিফলন কোণটা কত হবে? সেটা 45 ডিগ্রি হবে। একইভাবে যদি আপাতন কোণ জানতে চাই তো সেটাও 45 ডিগ্রি হবে। দেখো 4-এর প্রশ্নটা বলছে পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক, এই কথাটি সর্বপ্রথম কে বলেন? এটা বিজ্ঞানী গিলবার্ট হবে, ঠিক আছে, অ্যান্সারটা বিজ্ঞানী গিলবার্ট। তাহলে তোমাদের ছায়ার সহায়িকা বই থেকে আমি এখানে তোমাদের অ্যান্সারটা দেখাবো। এই যে এখানে দেখো দেওয়া আছে, এই যে গিলবার্ট কী জন্য বিখ্যাত? তাহলে এখানে গিলবার্ট বলেছিলেন যে পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বকের মতো আচরণ করে। তো এটা গিলবার্ট সর্বপ্রথম এই অভিমত ব্যক্ত করেন। তাহলে অ্যান্সারটা আমাদের কী হবে? গিলবার্ট। দেখো 5-এর প্রশ্নটা এখানে বলছে তড়িতের সুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ দাও। তাহলে এখানে আমরা লোহা, নিকেল, কোবাল্ট এগুলো নিতে পারবো। পরিবেশ বইতে দেখো এই যে লোহা, নিকেল, কোবাল্ট, ঠিক আছে, এইসব পদার্থ কি? এইসব পদার্থগুলো তড়িতের সুপরিবাহী পদার্থ। এই পদার্থগুলোর মধ্যে দিয়ে এই তড়িৎ, এই যে পাঠালে পরে তড়িৎ চলাচল করা যাবে। 6-এর প্রশ্ন দেখো বলছে তড়িৎ প্রবাহ বলতে কী বোঝো? তা তড়িৎ প্রবাহ আমরা ছায়ার সহায়িকা থেকে আমরা অ্যান্সারটা নিয়ে নেব। দেখো এখানে আমাদের তড়িৎ প্রবাহের সংখ্যাটা দেওয়া আছে। তো কোনো প্রবাহের মধ্য দিয়ে তড়িৎ আদানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলা হয়। তাহলে এটা তোমরা লিখে দেবা, কোনো প্রবাহের মধ্য দিয়ে তড়িতাদানের যে প্রবাহ হয় প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। তাই এটা তোমরা অ্যান্সার লিখে দেবা। 7-এর প্রশ্ন দেখো বলছে একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। তো তরল জীবাশ্ম জ্বালানি পেট্রোল, ডিজেল, কেরোজিন এগুলো আমরা বলতে পারবো। তোমাদের পরিবেশ বইতে দেখো জীবাশ্ম জ্বালানি যেগুলো আমরা খনি থেকে পাবো, তাই না, মাটির নিচ থেকে যে জ্বালানিগুলো পাওয়া যায়, যেসব জীবাশ্ম জ্বালানি পেট্রোল, ডিজেল, কেরোজিন এগুলো হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি। এগুলো তরল, এগুলো আমরা বলতে পারবো তরল এগুলো জ্বালানি। 8-এর প্রশ্ন দেখো বলেছে বায়োগ্যাসের মুখ্য উপাদান কী? তাহলে অ্যান্সারটা আমাদের মিথেন হবে। বায়োগ্যাসের মুখ্য উপাদান মিথেন। তাহলে দেখো আমরা ফিজিক্যাল সায়েন্সের আমরা অবজেক্টিভ প্রশ্নগুলো, ছোটো প্রশ্নগুলো করিয়ে দিলাম 1 মার্কের। তো পরে যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে বড় প্রশ্ন, তো এই প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা। আমরা লাইফ সায়েন্সে চলে যাবো। চলো লাইফ সায়েন্স আমরা করাচ্ছি। তো লাইফ সায়েন্সে দেখো 1-এর 1 নম্বর প্রশ্নটা যে বলেছে একটি ফুলের সবচেয়ে বাইরে যে স্তবক, সেই স্তবকটি আমাদের বলেছে কোনটি হবে? বৃত্তি, দলমণ্ডল, পুষ্পাক্ষ আর পুংস্তবক। তাহলে একটি ফুলের সবচেয়ে বাইরের যে স্তবক সেটা তোমাদের জানতে হবে, বি নাম্বার অপশানটা দলমণ্ডল। 2-এর প্রশ্ন দেখো বলেছে নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরিত হয় কিসে? তো নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরিত হয় বীজে, ফলে, শস্যে না পাপড়িতে? তা নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরিত হবে ফলে রূপান্তরিত হয়, বি নাম্বার অপশানটা। তো তোমাদের বই থেকে আমি দেখাবো, পরিবেশ বইতে এখানে আমাদের দেওয়া আছে। দেখো এই যে ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়, আর এখানে যে আছে দেখো ডিম্বক বীজে। ডিম্বক বললে বীজে রূপান্তরিত হয়, আর ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়। আর দেখো 3-এর প্রশ্নটা এখানে বলেছে একটি একবীজপত্রী বীজের উদাহরণ হলো। তাহলে একবীজপত্রী বীজ দেখো আম কিন্তু দ্বিবীজপত্রী বীজ, এটা হবে না। মটরও দ্বিবীজপত্রী বীজ, ছলাও দ্বিবীজপত্রী বীজ। আমাদের অ্যান্সার হবে ধান। একবীজপত্রী বীজ হচ্ছে আমাদের ধান। দেখো এরা দ্বিবীজপত্রী কেন? তুমি ছলা দেখবা, ছলাটাকে যখন তুমি দেখবা ওকে ফলটাকে তোমার কি করা যাবে, বীজটা দুভাগে ভাগ করা যাবে, তাই না? ওটা দেখো ছলা যেটা গোটা ছলাটা আছে সেটা ভেঙে কিন্তু দুভাগে হয়ে যায়, যেটা বাদাম হিসাবে বা ডাল হিসাবে ব্যবহার করা হয়। এই যে মটর ডাল, সেটাও কিন্তু দেখো মটরটা দুভাগে ভাগ হবে। তোমরা মটর দানাটা দেখেছো, তাই না? এরকম আমেরও বীজটা দেখবা দুভাগে ভাগ করা যাবে, কিন্তু ধান যে বীজটা, ধানের বীজটা কিন্তু যেটা চালটা দেখো করবা সেটা কিন্তু দুভাগে ভাগ করা যায় না, তাই না? তাহলে এই জন্য আমরা বলতে পারবো যে ধান হচ্ছে একবীজপত্রী বীজের উদাহরণ, ধান বীজটা। তারপরে প্রশ্ন দেখো এখানে 2 নম্বর যে প্রশ্নটা আছে ঠিক বা ভুল। তাহলে পর্বমধ্য উদ্ভিদের কাণ্ডে থাকে, হ্যাঁ এটা কিন্তু আমাদের ঠিক। তাহলে অ্যান্সারটা এখানে কী লিখবো? আমরা ঠিক লিখে দেবো। এটা অ্যান্সার তোমাদের যদি বইতে দেখাই আমি,
পরিবেশ বইতে দেখো এই যে আমাদের দেখো পর্ব কোনটা, দেখো এই যে দুটি কাণ্ড, এই যে যেটা বলা হয় এখানে দেখো লেখা আছে, দেখো কাণ্ডের যেখানে এখান থেকে শাখাগুলো বেরিয়েছে তাকে বলে পর্ব বা নড। এই যে শাখাগুলো বেরিয়েছে এটা পর্ব, এক একটা পর্ব। আর দুটি পর্বের মধ্যে দেখা যায় পর্বমধ্য। তার পর্ব এবং পর্বমধ্য কোথায়? কাণ্ডের মধ্যে পাওয়া যায়, তাই জন্য আমাদের অ্যান্সারটা ঠিক। তারপর দেখো 3-এর প্রশ্নগুলো। 3-এর 1-এর প্রশ্নটা বলেছে উদ্ভিদের পাতার প্রধান কাজ কি। তার উদ্ভিদের পাতার প্রধান কাজ জানতে চেয়েছে, তা আমরা এখানে খাদ্য প্রস্তুত করা বলতে পারবো। উদ্ভিদের পাতার প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা। দেখো এখানে যে পাতার কাজগুলো দেওয়া আছে, পাতার যে বিভিন্ন অংশগুলো, পত্রফলক, পত্রবিন্দু, পত্রমূল। তো পত্রফলক যেটা আছে দেখো খাদ্য প্রস্তুত করা, এটাই কিন্তু উদ্ভিদের পাতার প্রধান কাজ। তারপর পত্রবিন্দু, পত্রমূল, এই কাজগুলো এখানে দেওয়া আছে। এই ছকটা তোমরা দেখে রাখবো, এখান থেকে বিভিন্ন প্রশ্ন করতে পারবে। 3-এর 2-এর প্রশ্ন দেখো বলেছে একটি সম্পূর্ণ ফুলের 4টি স্তবকের নাম লিখতে বলেছে। তো একটি সম্পূর্ণ ফুলের 4টি স্তবকের নাম তোমাদের জানতে হবে, যে দলমণ্ডল, পুষ্পাক্ষ, পুংস্তবক আর স্ত্রীস্তবক। এই হচ্ছে একটি সম্পূর্ণ ফুলের 4টি অংশ। কি বললাম? দলমণ্ডল, পুষ্পাক্ষ, পুংস্তবক আর স্ত্রীস্তবক। আচ্ছা, এরপরে তোমাদের বড় প্রশ্নগুলো আছে, তো আমি অবজেক্টিভ ছোট 1 মার্কের প্রশ্নগুলো তোমাদের করে দিলাম। দেখো ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, হ্যাঁ, সেখান থেকে আমরা করে দিয়েছি তোমাদের। এরপরের ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে। প্রথম ক্লাসটা দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো শেয়ার অবশ্যই করতে হবে। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তাহলে তোমরা সবাই ভালো থেকো।